ওয়াকারুজ্জামানকে চ্যালেঞ্জ ছুঁড়ে দিয়েছে শেখ হাসিনার সাবেক আরেক সেনাপ্রধান ইকবাল করিম ভূঁইয়া, যাকে সংক্ষেপে আইকেবি বলে। চ্যালেঞ্জটা ওয়াকারুজ্জামানের জন্য আসলেই কঠিন হয়ে গিয়েছে। ওয়াকারুজ্জামান প্রায় তিনি বলে থাকেন তিনি নুরউদ্দিন খানের পরামর্শ নিয়ে থাকেন। এই কথা বলে আসলে তিনি কি বোঝান? মূলত তিনি বোঝাতে চান নুরউদ্দিন খান বিএনপির কাছেও জনপ্রিয়, আবার আওয়ামী লীগের কাছেও জনপ্রিয়। সেটা কেন? 1990 সাল থেকে 94 সাল পর্যন্ত বিএনপির সময়ে তিনি ছিলেন সেনাপ্রধান। আবার 2001 সাল থেকে 2006 সাল পর্যন্ত তিনি ছিলেন আওয়ামী লীগের জ্বালানি মন্ত্রী। এই রহস্যটা কোথায়? রহস্যটা নুরউদ্দিন খান আসলেই আওয়ামী লীগ, কিন্তু বিএনপি বোকামি বশত তাকে বিশ্বাস করেছে। এখন ওয়াকারও সেই দীক্ষা নিতে চান। আসসালামু আলাইকুম, আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। শেখ হাসিনার লাঠিয়াল, অনেকে বলে শেখ হাসিনার বৈরাম খা ওয়াকারুজ্জামান। শেখ হাসিনার পক্ষ থেকে অনেক কাজই করে গিয়েছেন, ঠিক বৈরাম খার মতোই। এই কারণেই মানুষ বৈরাম খার সাথে তার তুলনা করে। এই বৈরাম খাঁটা আসলে কে? বৈরাম খাঁ হলো 1508 সালে যখন সম্রাট হুমায়ুন মৃত্যুবরণ করে, তখন সম্রাট আকবরের বয়স মাত্র 13 বছর। এই 13 বছর বয়সে রাজ্য চালানো তো সম্ভব না, কিন্তু প্রতীকীভাবে তিনি সম্রাট হিসেবে আসনে অধিষ্ঠিত হলেন। এই বৈরাম খাঁ তখন এই আকবরের হয়ে সমগ্র রাজ্য পরিচালনা করতেন। এ কারণে তাকে বলা হতো বৈরাম খাঁ, মুকুটহীন সম্রাট, আকবরের বিকল্প হিসাবে অনেকে অভিহিত করতেন তাকে। এই বৈরাম খান জন্ম কিন্তু আফগানিস্তানের কাবুলে। আফগানরা সবসময় দূরদর্শী এবং দুর্ধর্ষ যোদ্ধা ও গোয়েন্দা এবং কূটনীতিক। এখন হয়তো আমাদের মনে গেঁথে আছে সাম্প্রতিক বছরগুলোতে আফগানিস্তানের পরিস্থিতি দেখে। আপনারা হয়তো জেনে থাকবেন আফগানিস্তানের কাবুল বিশ্ববিদ্যালয় পৃথিবীর অন্যতম সেরা একটি বিশ্ববিদ্যালয়। আমাদের এই সৈয়দ মুস্তফা আলী সেখানে কিছুদিন শিক্ষকতাও করেছেন। আবার তিনি সে কাবুলে শিক্ষকতা করে তিনি পরবর্তীতে জার্মানে শিক্ষকতা করেছেন। মানে কাবুল বিশ্ববিদ্যালয়ের কোয়ালিটি নিশ্চয়ই আপনারা বুঝতে পারছেন। তো আফগানিস্তানকে আসলে হীনমন্য না করে আফগানিস্তানের ব্যাপারে পড়াশোনা করলে বোঝা যাবে জাতি হিসাবে তারা জেনেটিক্যালি অনেক হাই লেভেলের জাতি। যাই হোক, বৈরাম খাতে ফিরে আসি আমরা। বৈরাম খার জন্ম কিন্তু 1908 সালে, আর 1501 সালে। বৈরাম খার জন্ম 1501 সালে এবং হুমায়ুনের জন্ম 1508 সালে। তিনি হুমায়ুনের চাইতে 7 বছরের বয়সে বড়। তা সত্ত্বেও হুমায়ুনের 1558 সালে যখন হুমায়ুন মৃত্যুবরণ করে, তখনও বৈরাম খাঁ শক্ত সামর্থ্য যোদ্ধা। তখন হুমায়ুনের ছেলে আকবরের বয়স 13 বছর। তো আকবরের হয়ে তিনি 4টি যুদ্ধে অংশগ্রহণ করেন। প্রথমত খানোয়ার যুদ্ধে তিনি খানোয়ার যুদ্ধ, যে উত্তর ভারতে হয়েছিল। ঘাগরা যুদ্ধতে তিনি অংশগ্রহণ করেন, নেতৃত্ব দিয়েছেন, এবং সম্ভল যুদ্ধেও তিনি নেতৃত্ব দিয়েছেন। পানিপথের যুদ্ধেও তিনি নেতৃত্ব দিয়েছিলেন। পানিপথের যুদ্ধে আহমেদ শাহ সুরি, নাম শুনেছেন? আহমেদ শাহ সুরির কাছে তিনি পরাজয় বরণ করেন। এই পরাজয়ের মধ্য দিয়েই মুঘল সাম্রাজ্যের পতন ঘটে, সম্রাট আকবরের পতন ঘটে মারাঠিদের কাছে। আহমেদ শাহ সুরি কিন্তু তিনিও একজন উজবেককে জন্মগ্রহণ করা যোদ্ধা। এই সুরির কাছে পরাজয় বরণ করার পর সম্রাট আকবর এই বৈরাম খাঁকে সন্দেহ করতে শুরু করে এবং তার পাঠানো গোয়েন্দা দ্বারাই বৈরাম খাঁকে হত্যা করা হয়।
তার মৃত্যু হয় ভারতে। জন্মস্থানে তার আর ফিরে যাওয়া হয়নি, আফগানিস্তানে দেখা হয়নি। এখন দেখেন এই বৈরাম খাঁর সাথে ওয়াকারুজ্জামানের মিলগুলো কি। শেখ হাসিনা এখন নেই, পালিয়েছেন। কার মতো? হুমায়ুনের মতো, সম্রাট হুমায়ুনের মতোই কিন্তু শেখ হাসিনা পালিয়ে গিয়েছেন, নেই। হুমায়ুন মারা গেছেন, শেখ হাসিনা পালাইছে। এখন শেখ হাসিনার হয়ে তিনি সকল কলকাঠি নাড়ার চেষ্টা করছেন, কিন্তু বৈরাম খান লেভেলের বুদ্ধিমত্তা তার নেই। মির্জাফর লেভেলের বেইমানি থাকতে পারে, কিন্তু বৈরাম খান লেভেলের কূটনীতি, চৌকস, আদর্শ, দূরদৃষ্টি, দুর্ধর্ষতা এসব কারণে তার যে পেট দেখেন না, বিশাল পেট, এই পেট নিয়ে কি বড় যোদ্ধা হওয়া যায়? সম্ভব না। পৃথিবীর ইতিহাসে এমন কোনো কথা নেই, এমন কোনো সাক্ষ্য নেই যে বড় পেটওয়ালা বড় যোদ্ধা হয়েছে। সম্রাট আকবরও বড় পেটওয়ালা ছিল না, সম্রাট ছিল। হুমায়ুনও বড় পেটওয়ালা ছিল না। বৈরাম খাঁ আহমেদ শাহ সুরি তো নয়। তো যাই হোক, এই যে আপনাদের মনে আছে ডক্টর ইউনূস ক্ষমতা মানে শপথ নেয়ার পর একটি আনসার বিদ্রোহ হয়েছিল, আনসাররা সচিবালয় ঘিরে ফেলেছিল, রাত পর্যন্ত উপদেষ্টারা বেরোতে পারছিলেন না। পরে হাসনাতের নেতৃত্বে গিয়ে উপদেষ্টাদেরকে উদ্ধার করা হয়। আপনারা ভেবে অবাক হবেন, সেখান থেকে কয়েক হাত দূরে সেনাবাহিনী ছিল। সেনাবাহিনী কিন্তু উপদেষ্টাদেরকে উদ্ধার করতে আসেনি, আনসারদেরকে দমন করতে আসেনি, নিবৃত করতে আসেনি। কিন্তু দেখেন, যখন ৩২ নম্বর মানে বিক্ষুব্ধ জনতা, নিপীড়িত জনতা যখন ৩২ নম্বরে হামলা করেছে, তখন সেনা ওয়াকারুজ্জামান লোক পাঠিয়ে দিয়েছে, মনে আছে? অর্থাৎ আনসার বিদ্রোহের পিছনে ওয়াকারের হাত ছিল, ইন্ধন ছিল, সায় ছিল, সমর্থন ছিল। ইকবাল করিম ভূঁইয়া এ কারণেই বলেছেন যে সেনাবাহিনীকে ম্যাজিস্ট্রেসি পাওয়ার দেয়া হয়েছে, তারপরেও সেনাবাহিনী এখনো আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পারেনি। দুজনই শেখ হাসিনার লাঠিয়াল, ইকবাল করিম ভূঁইয়াও লাঠিয়াল, আর ওয়াকারও লাঠিয়াল। এখন ওয়াকারকে কি আপনারা বৈরাম খাঁ বলবেন নাকি মির্জাফর বলবেন? তাহলে ইকবাল করিম ভূঁইয়াকে কি বলবেন? অথবা এই দুইজনের কে শেখ হাসিনার বৈরাম খাঁ? এরা শেখ হাসিনার বৈরাম খাঁ, আমাদের জন্য কি, এদেশের মানুষের জন্য কি মির্জাফর? এরা এই দেশে দেখেন, এদের যে সম্মান, সমাজে যে ভাব দেখায় সেনাপ্রধান, এদের 4 পুরুষ পর্যন্ত পরিচয় দিবে। এর ওয়াকারের পোলা পরিচয় দিবে আমার বাবা সেনাপ্রধান ছিল, তার নাতি পরিচয় দিবে, মেয়েরা পরিচয় দিবে, তার মেয়েও পরিচয় দিবে আমার বাবা সেনাপ্রধান ছিল, তার নাতিরা পরিচয় দিবে আমার দাদা সেনাপ্রধান ছিল, তাদের বাচ্চা কাচ্চা পরিচয় দিবে সেনাপ্রধান ছিল। অথচ তারা বেঈমান। এটা বলবে না যে এই দেশের, তারা অহংকার করবে সমাজে, কিন্তু সমাজের মানুষের সাথে অহংকার করবে, এই কথা বলবে না যে এই দেশের আমার বাবা সেনাপ্রধান ছিল, এই দেশের মানুষের ঋণের টাকা খেয়ে 1টা 2টা করে টাকা আসতে কোটি কোটি টাকা হয়েছে। শুধু টাকা খায় না, সেই টাকা থেকে দুর্নীতিও করেছে। আবার যে লুটপাট করেছে, টাকা পাচার করেছে, তাকে আশ্রয় প্রশ্রয় দিয়েছে। আবার সবচেয়ে দুর্নীতিগ্রস্ত খুনি লোকটি ওয়াকারের নিয়োগ দিয়েছে। সবাই অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।